নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, নরেন্দ্র মোদী তার অত্যন্ত প্রিয় একজন বন্ধু এই মুহূর্তে সবচেয়ে বড় শত্রু, এবং সেই শত্রু যখন মুখ খুলবেন তার যে তীব্রতা অনেকটাই বেশি থাকবে সেটা বোধহয় আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এবং সেই ঘটনাটাই এই মুহূর্তে ঘটেছে। নরেন্দ্র মোদী তার বাল্য বয়সের একদম বন্ধু, এবং তারা একসাথে সংঘ করা শুরু করেছিলেন, আরএসএস করা শুরু করেছিলেন, এবং সেখান থেকেই নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী হন, পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী হন, সেই ব্যক্তির একদম পলিটিক্যাল কেরিয়ারটা তিনি শেষ করে দিয়েছিলেন। তিনি আর বিশেষ পলিটিক্যালি অ্যাক্লাইমড হতে পারেননি। সেখান থেকে এই মুহূর্তে যখন নরেন্দ্র মোদী বেকায়দায়, তখন তো অবশ্যই সেই ব্যক্তিও ছেড়ে দেবেন না। তার কারণ নরেন্দ্র মোদী বেনারসের এমপি হিসেবে জিতে তার পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এবং সেখান থেকে এই মুহূর্তে খবর যেটা আপনাদের জানাই, প্রবীণ তগড়িয়া তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু ছিলেন নরেন্দ্র মোদীর, যতদিন তারা আরএসএস এর দুজনেই একদম সংঘ প্রচারক হিসেবে কাজ করতেন। এবং নরেন্দ্র মোদী এবং এই প্রবীণ তগড়িয়া তারা বিভিন্ন জায়গায় যাতায়াত করেছেন, একসাথে যাতায়াত করেছেন, এবং আরএসএস কে একদম ছড়িয়ে দিয়েছেন। 2001 সালের ভোটে বিজেপির পক্ষে ভোট দেওয়ার জন্য একদম বিভিন্ন জায়গায় তারা প্রচার করেছেন। সেই প্রচার সভা গুজরাটে প্রচন্ড এফেক্ট ফেলেছিল, কিন্তু তারপরেই ঘটে সেই ঘটনা যেটা ইতিহাসে রীতিমতো লেখা হয়েছে। নরেন্দ্র মোদী তাকে হঠাৎ করে অটল বিহারী বাজপেয়ী তিনি তুলে এনে গুজরাটের মুখ্যমন্ত্রী বানিয়ে দেন, এবং সেখান থেকেই মেরুর দুটো আলাদা ফাটল তৈরি হয়। অন্যদিকে আরএসএস এর পক্ষ থেকে সরে গিয়ে এই প্রবীণ তগড়িয়া তিনি চলে যান ভিএইচপি অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদ সেখানে, এবং সেখানে তিনি এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছেন। কিন্তু তিনি যে বক্তব্যটা রেখেছেন নরেন্দ্র মোদীকে অবশ্যই বেকায়দায় ফেলবে এই মুহূর্তে। তার কারণ আপনারা জানেন, বেনারসের যে শঙ্করাচার্য তাকে নিয়ে যেভাবে একটা ঘটনা ঘটে গিয়েছে এবং সেটাকে টেনেই চলেছে যোগী সরকার, সেখান থেকেই এই মুহূর্তে আন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদ তার অধ্যক্ষ প্রবীণ তগড়িয়া তিনি বলছেন যে এই ঘটনায় অত্যন্ত মর্মাহত হিন্দু পরিষদের প্রত্যেকে, এবং অবশ্যই হিন্দু একজন এই ধরনের সাধু তাকে যদি এই মুহূর্তে হিন্দু একটা সরকার, হিন্দু সরকার বলতে যোগী সরকার, এইভাবে অপমান করে, তাহলে সেটা কখনোই কাঙ্ক্ষিত নয়। এবং হিন্দুরা এই মুহূর্তে বেশ খানিকটা কুণ্ঠা বোধ করছে উত্তরপ্রদেশে। এমন বক্তব্য রাখছেন কে? প্রবীণ তগড়িয়া। তিনি তার পদটাকে এই মুহূর্তে বিশ্ব হিন্দু পরিষদ, যেটা আন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদ, তার অধ্যক্ষ তিনি। এবং তিনি বলছেন যে এই মুহূর্তে যোগী সরকারের উচিত শঙ্করাচার্য তার সঙ্গে সমস্ত দ্বন্দ্ব মিটিয়ে ফেলা, তা না হলে এই মুহূর্তে সামগ্রিকভাবে কিন্তু হিন্দুরা দুঃখ পাচ্ছে। এবং একদম যোগীর স্টাইলে মনে করিয়ে দিয়েছেন যে বাটেঙ্গে তো কাটেঙ্গে, এই কথা এই মুহূর্তে প্রশাসনের মনে রাখা উচিত, এবং হিন্দুদেরকে একত্রিত হয়ে থাকা অবশ্যই দরকার। হিন্দুরা যে আলাদা হচ্ছে তার দায় সরকারের। এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট এসেছে প্রবীণ তগড়িয়ার থেকে, এবং তিনি বলছেন সামগ্রিকভাবে যে হিন্দুদের যদি আলাদা করার জন্য কোনো ধরনের কোনো ষড়যন্ত্র হয়ে থাকে, তাহলে সেটা শুরু হয়েছিল কোথা থেকে? মণিকর্ণিকা ঘাট থেকে। খুব গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য তিনি রেখেছেন, এবং যেটা নিয়েই এই মুহূর্তে জোরদার একটা আমরা দেখতে পেয়েছি বিতর্ক তৈরি হয়েছে। প্রবীণ তগড়িয়ার এই বক্তব্য অবশ্যই ভাইরাল হয়ে গিয়েছে, এবং তিনি বলেছেন যে মণিকর্ণিকা ঘাটে যেভাবে পর পর হিন্দু দেবদেবীর মূর্তি মন্দির ভেঙে বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে, করিডোর করা হবে বলে, করিডোর বলতে সৌন্দর্যায়নের জন্য একদম ফাঁকা করে মণিকর্ণিকা ঘাট, যেখানে কেউ হাত দেয়নি, যেখানে মুঘলরা যখন ভারতবর্ষ চালিয়েছে তখন তারা হাত দেয়নি, যখন ব্রিটিশরা ভারতবর্ষ চালিয়েছে তখন তারা হাত দেয়নি, কিন্তু এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী যেখান থেকে জিতে গিয়ে এমপি হয়ে তিনি জিতেছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন, সেই মণিকর্ণিকা ঘাট কেন এতটা বিপর্যস্ত হলো সেটা সম্বন্ধে প্রশ্ন তুলছেন প্রবীণ তগড়িয়া। অর্থাৎ মূল তার যে অ্যাটাকিং পয়েন্টটা সেটাই কিন্তু নরেন্দ্র মোদী যখন থেকেই একদম ক্ষমতা হাতে নিয়ে নিয়েছেন, তখন থেকেই প্রবীণ তগড়িয়া যাতে কোনো মতে বিজেপিতে প্রবেশ করতে না পারে সেইটাকে শিওর করেছিলেন নরেন্দ্র মোদী এবং তার গুজরাট লবি যেটা। তো সেই জায়গা থেকে অবশ্যই এই মুহূর্তে তার যে পুরনো শত্রু বলা যেতে পারে প্রবীণ তগড়িয়া, সেই প্রবীণ তগড়িয়া তো এই মুহূর্তে এক হাত নেবেনি, এবং তিনি যোগী সরকারকে
টিপ্পনী করতে গিয়ে, যোগী সরকারকে কটাক্ষ করতে গিয়ে বেশ খানিকটা কিন্তু নরেন্দ্র মোদীকেই ইঙ্গিত করেছেন এবং তিনি বলছেন যাদের স্লোগান ছিল যে হিন্দু এক হও, এই যে স্লোগান যারা দিয়েছিল তাদের জায়গাটা কোথায় গেল এই মুহূর্তে? তারা কেন শঙ্করাচার্যের মতন একজন মানুষকে, যিনি একজন সাধু, তার পরীক্ষা নিচ্ছে? এই বক্তব্য অবশ্যই তাৎপর্যপূর্ণ। এবং আপনাদেরকে জানাই যে এই মুহূর্তে বিশ্ব হিন্দু পরিষদ এবং তার সঙ্গে আন্তরাষ্ট্রীয় হিন্দু পরিষদ, তারা একত্রিত ভাবে কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বড এবং অবশ্যই এককাট্টা হওয়ার একটা প্রস্তুতি তারা নিচ্ছে। এর আগেই আপনাদেরকে জানিয়েছি, শঙ্করাচার্য জানিয়েছিলেন, অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী যে শঙ্করাচার্য, তিনি জানিয়েছিলেন যে আগামী 11ই মার্চ এবং আগামী 10ই মার্চ এই দুটো দিন আমরা দিল্লিতে যন্তর মন্তরে গিয়ে একত্রিত হব এবং সরকারের বিরুদ্ধে একত্রিত হব। তো সেই সরকারের বিরুদ্ধে একত্রিত হতে গেলে, এই সামগ্রিকভাবে সাধুদের একত্রিত করতে গেলে কোন না কোন সংগঠন তো লাগবে। তো সেই ক্ষেত্রে প্রবীণ তগড়িয়া তিনি ভেতরে ভেতরে একটা কাজ করতে শুরু করে দিয়েছেন, তেমন কিন্তু খবর সূত্র মারফত। অর্থাৎ একত্রিত করা, সাধুদেরকে এককাট্টা করা কোন সরকারের বিরুদ্ধে? যে সরকার সবসময় হিন্দুত্বের রাজনীতি করে, রাম মন্দির প্রতিষ্ঠা করে তারা হিন্দুদের ভোট চায় এবং তারা ভাবে যে সারা দেশটাকে তারা জিতে ফেলেছে। 2024 সালে যে ধাক্কাটা বিজেপি খেয়েছিল উত্তরপ্রদেশে, অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠা করার পর অযোধ্যাতেই তারা হেরে গিয়েছিল, সেই ধাক্কাটাই কিন্তু কোথাও গিয়ে আরো একবার দিতে চাইছেন প্রবীণ তগড়িয়া। এবং তিনি বলছেন যে এই মুহূর্তে যে শক্তি হিন্দুদের বিরুদ্ধে দাঁড়াবে, সেই শক্তির বিরুদ্ধেই আমরা লড়াই করব, এককাট্টা হয়ে লড়াই করব, এবং সেই লড়াই যদি আরো সংঘবদ্ধ করতে হয় তাহলে তাতেও আমাদের কোনো অসুবিধা নেই। এই কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, এই প্রেক্ষাপটটাই সম্পূর্ণভাবে খুব গুরুত্বপূর্ণ। এবং আপনাদেরকে জানাই যে আরএসএস এর বিভিন্ন শাখা সংগঠন আছে, আরএসএস মূল শাখা, তাদের যে সংগঠনগুলো, তার মধ্যে বজরং দল হতে পারে, তার মধ্যে বিশ্ব হিন্দু পরিষদ হতে পারে, আন্তরাষ্ট্রীয় হিন্দু পরিষদ হতে পারে, বিভিন্ন যে শাখা সংগঠনগুলো রয়েছে তারই মতন কিন্তু একটা শাখা সংগঠন বিজেপির কাজ হচ্ছে একদম সরাসরি সংসদীয় গণতন্ত্রে তারা প্রবেশ করবে এবং তারা ভোটে লড়াই করবে। বাদ বাকিরা ভোটে ভালো ফলাফল যাতে বিজেপি করে সেই চেষ্টাটা তারা করবে। এবং সেই চেষ্টাটা বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন যে সংগঠনগুলো তারা করে, এবং সেখান থেকেই আরএসএস এর মদত পুষ্ট এই মুহূর্তে আন্তরাষ্ট্রীয় যে হিন্দু পরিষদ, সেখানকার অধ্যক্ষ যিনি, খুব গুরুত্বপূর্ণ পজিশন তার। তো সেই জায়গা থেকে প্রবীণ তগড়িয়া কিন্তু যে বক্তব্যটা রেখেছেন সেটা খুব একটা কাঙ্ক্ষিত ছিল না, যেখানে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী এবং যোগী আদিত্যনাথ, তার পরবর্তীতেই তার নামটা ধরা হয়। নরেন্দ্র মোদীর পরবর্তীতে যদি উত্তরসূরি হিসেবে ধরা হয় কাউকে, হিন্দু মুখ হিসেবে কাউকে ধরা হয়, তাহলে সেটা যোগী আদিত্যনাথ। এবং যোগী আদিত্যনাথকে কোণঠাসা করতে পারে হিন্দু পরিষদের একজন অধ্যক্ষ, সেটা বেশ খানিকটা আনএক্সপেক্টেড। কিন্তু তার পেছনে যে প্রেক্ষাপটটা, সেটা কিন্তু একদম দুই বন্ধুর গল্প এবং দুই বন্ধুর দুই শত্রু হয়ে যাওয়ার গল্প। এবং সেটাই এই মুহূর্তে আরো একবার প্রবীণ তগড়িয়া তার মতন করে ফেরত দিচ্ছেন, তেমনই কিন্তু অনেকে মনে করছেন। নাহলে হঠাৎ করে এই ধরনের বয়ান, শঙ্করাচার্যের সপক্ষে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে যেভাবে তিনি একদম কটাক্ষ করেছেন, কোণঠাসা করার চেষ্টা করেছেন, এবং তিনি বলেছেন যে এক কাট্টা হতে হবে হিন্দুদের, সেটা যে শক্তি আমাদেরকে আটকাতে আসুক না কেন। এই বয়ান কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।